ট্রাম্পকে সমর্থন জানিয়ে তার নির্বাচনী সমাবেশে যোগ দিলেন ভ্যানকুভার ইলন মাস্ক। মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে পারে মধ্যপ্রাচ্য সংকট, মত বিশ্লেষকের। এবং কলকাতায় প্রতিবাদের আবহে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি। দেবীপক্ষের সূচনার পর মণ্ডপে মণ্ডপে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। লেবাননে ইসরায়েলের তাণ্ডব চলছেই। হিজবুল্লাহর বহু অস্ত্রাগার ধ্বংসের দাবি করেছেন নেতানিয়াহু। জবাবে একদিনে 100-র বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ার পাল্টা দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি। এদিকে হাসান নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিনের শুক্রবার থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে আল জাজিরা। অন্যদিকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান ফ্রান্সের প্রেসিডেন্টের। তেল আবিব নিজেদের পছন্দসই স্থান, সময় ও কায়দায় তেহরানের হামলার প্রতিশোধ নেবে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এদিকে হিজবুল্লাহর অস্ত্রাগারের একটি বড় অংশ ধ্বংসের দাবি করে যুদ্ধের মোড় ঘুরে গেছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তবে তেল আবিবের ওপর হুমকি পুরোপুরি কাটেনি বলেও জানিয়েছেন তিনি। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন। গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আবার দিন শেষে ইসরায়েলকে অস্ত্র দিয়ে সাহায্য করা দেশের দ্বিমুখিতার নিন্দা জানিয়েছেন তিনি। এদিকে ম্যাক্রোর বক্তব্যের কড়া সমালোচনা করে নেতানিয়াহু বলেছেন, অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞার আহ্বান জানানো দেশের সাহায্য ছাড়াই ইসরায়েল জয়ী হবে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। একদিন পরে গাজায় ইসরায়েলি আগ্রাসনের 1 বছর। ফিলিস্তিনিদের উপর নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। দখলদারদের ন্যাক্কারজনক হামলায় প্রকাশ্যে সমর্থনকারী যুক্তরাষ্ট্রেও রাস্তায় নামেন বহু মানুষ। কোনো উদযাপন নয়, এই ভাষা প্রতিবাদের। দিনের পর দিন ফিলিস্তিনিদের উপর নিপীড়নের বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন হাজার হাজার মার্কিন নাগরিক। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। গাজায় ইসরায়েলি আগ্রাসনের 1 বছর উপলক্ষে নানা ধরনের ব্যানার, ফেস্টুন, পতাকা হাতে আন্দোলন করেন তারা। দাবি জানান অবিলম্বে যুদ্ধবিরতির পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনের। And our government is complicit in this. They're now calling for an arms embargo. They're now calling to cease a permanent ceasefire. একই দিন ড্রামের তালে তালে অবরুদ্ধ উপত্যকায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছে নিউ ইয়র্কের বাসিন্দারাও। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর কার্টুন চিত্র হাতে টাইমস স্কোয়ারে জড়ো হন তারা। শুধু যুক্তরাষ্ট্র নয়, প্রতিবাদের ঝড় উঠেছে পার্শ্ববর্তী দেশ কানাডায়ও। ফিলিস্তিনের পতাকা হাতে শনিবার জনতার ঢল নামে টরন্টো, অন্টারিওর রাস্তায়। আন্দোলন হয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতেও। শহর জুড়ে বিক্ষোভ শুরুর আগে হাইড পার্কে জড়ো হন হাজার হাজার জনতা। স্লোগান দেন যুদ্ধবিরতি ও গণহত্যা বন্ধের। গাজাবাসীর সমর্থনে রাস্তায় নামেন লন্ডনের বাসিন্দারাও। আগ্রাসন বন্ধে দ্রুত যুদ্ধবিরতির দাবি জানান বিক্ষোভকারীরা। 1 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পথে নেমেছেন স্পেনের রাজধানী মাদ্রিদের বহু মানুষ। তেল আবিবের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। মৌসুমীর সাথী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত রাশিয়ার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউক্রেন যুদ্ধে ইরানের অস্ত্রের উপর নির্ভরশীল রাশিয়া। ইরানের যুদ্ধে জড়ানো তাই রাশিয়ার জন্য সুখবর বয়ে আনবে না বলে মত অনেকের। আবার মধ্যপ্রাচ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের মনোযোগ বাড়লে ইউক্রেনে অস্ত্রের যোগানে ঘাটতি পড়তে পারে। তাই লাভ লোকসানের হিসাব কষে মধ্যপ্রাচ্য বিষয়ে রাশিয়ার অবস্থান কী হবে তা বোঝা মুশকিল বলে মনে করছেন বিশ্লেষকরা। তেহরানের সঙ্গে মস্কোর সামরিক সুসম্পর্ক থাকায় মধ্যপ্রাচ্য পরিস্থিতির সঙ্গে রাশিয়ার স্বার্থ সরাসরি জড়িত। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে 2.5 বছর ধরে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে ইরান। মস্কোয় তেহরানের অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান ড্রোন তৈরির কাজও করছে। ইরানের সামরিক প্রশিক্ষক সুলেমানভের দাবি, চলমান যুদ্ধে ইরানের অস্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়েছে রাশিয়া। তেহরান যুদ্ধে জড়িয়ে পড়লে তাই মস্কোর খানিক অসুবিধাই হবে বলা যায়। এজন্য ইরানের মিত্রদেশ হিসেবে লেবানন এবং সিরিয়ার সঙ্গে দেশটির জটিল ইতিহাস থাকার পরেও তাদেরকে সমর্থন করতে বাধ্য হচ্ছে মস্কো। আন্তর্জাতিক সময় আরও থাকছে, চীনের বিরুদ্ধে আবারও আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তাইওয়ানের। 13টি যুদ্ধবিমান ও 3টি রণতরীর অনুপ্রবেশ, সর্বোচ্চ সতর্কতায় তাইপে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আলোচনায় এখন অক্টোবর সারপ্রাইজ। দেশটির নির্বাচনী ইতিহাস অনুযায়ী অক্টোবর মাসে আকস্মিক এমন কিছু ঘটে যা বদলে দেয় ভোটের হিসাব নিকাশ। আর এমন সময়ে নির্বাচনী প্রচারণায় আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণিঝড় হেলেনের ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্য সংঘাত, ক্যাপিটল হিলের দাঙ্গা ও দুর্বল কর্মসংস্থান ব্যবস্থা। বিশ্লেষকরা বলছেন এসব ঘটনায় প্রভাবিত হয়ে জনমতের যে ঢেউ উঠবে সেটাই নির্ধারণ করে দিতে পারে হোয়াইট হাউসে প্রবেশের দৌড়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক মাস আগে আলোচনায় অক্টোবর সারপ্রাইজ। রাজনীতি বিশ্লেষকরা বলছেন ভোটের আগের মাসে এমন কিছু ঘটে যেতে পারে যা বদলে দিতে পারে প্রার্থীদের হোয়াইট হাউসে প্রবেশের দৌড়। নির্বাচনী প্রচারণায় আপাতত প্রার্থীরা একে অপরকে ঘায়েলের চেষ্টা করছেন বেশ কয়েকটি ইস্যুকে ঘিরে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে সংঘাত যেমন আছে, তেমনি আছে সম্প্রতি হ্যারিকেন হেলেনের আঘাত ও কর্মসংস্থান সৃষ্টির মতো ইস্যু। বিশ্লেষকদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে এসব ঘটনার পরিপ্রেক্ষিতে জনসমর্থনের যে ঢেউ উঠবে সেটি বদলে দিতে পারে যুক্তরাষ্ট্রের নির্বাচনের হিসাব নিকাশ। গত সপ্তাহে ঘূর্ণিঝড়ে সৃষ্ট বন্যা দুর্গত এলাকায় গিয়ে বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস দীর্ঘমেয়াদী ত্রাণ সহায়তার প্রতিশ্রুতি দেন। তবে জর্জিয়া অঙ্গরাজ্যে গিয়ে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প অভিযোগ তোলেন বন্যার্তদের জন্য রাখা সহযোগিতার অর্থ বাইডেন প্রশাসন অভিবাসীদের পেছনে খরচ করে ফেলেছে। তবে ট্রাম্পের অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন জো বাইডেন। আর এমন পাল্টাপাল্টি অভিযোগের মাধ্যমেই প্রাকৃতিক দুর্যোগ হেলেন এখন পরিণত হয়েছে রাজনৈতিক ঝড়ে। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে অনেকটা ভাটা পড়েছে নির্বাচনী প্রচারণা। গাজা লেবাননে ইসরায়েলি হামলায় সমর্থনের কারণে অনেকটা পিছিয়ে পড়েছে ডেমোক্র্যাট শিবির। বিপরীতে ট্রাম্প শিবিরের ভাষ্য, রিপাবলিকান এই প্রার্থী ক্ষমতায় গেলে গাজায় যুদ্ধই হতো না। বিশ্লেষকদের মতে ইসরায়েলি আগ্রাসনে সমর্থনের বিষয়টিও ভাগ করে ফেলতে পারে ভোটারদের। এদিকে প্রথমবারের মতো রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। স্থানীয় সময় শনিবার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে আয়োজিত হয় এ জনসভা, যেখানে ট্রাম্পকে ভোট দিতে মার্কিন নাগরিকদের আহ্বান জানান টেসলার প্রতিষ্ঠাতা। এছাড়া গত জুলাইয়ে জনসভায় গুলির ঘটনার পর এক্সে পোস্ট করে ট্রাম্পের প্রতি পূর্ণ সমর্থনের কথাও জানান মাস্ক। নাদিম মারজান, সময় সংবাদ। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শান্তিপূর্ণ হওয়া নিয়ে শঙ্কায় খোদ দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক মন্তব্য উল্লেখ করে শুক্রবার এমন শঙ্কা প্রকাশ করেছেন তিনি। গত নির্বাচনে পরাজয় না মানা ট্রাম্প এবার হারলেও বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টির শঙ্কাও করেন বাইডেন। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শান্তিপূর্ণ নাও হতে পারে। ভোটের 29 দিন আগে এমন শঙ্কার কথা জানালেন খোদ দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্টের এই মন্তব্যে নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে কথা বলেন বাইডেন। এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী হলেও ভোট শান্তিপূর্ণ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। বাইডেন বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল নির্বাচনের ফল মেনে না নিয়ে এবারও নানা উস্কানিমূলক মন্তব্য করছেন, যা অত্যন্ত বিপজ্জনক। And the things that he said last time out, when he didn't like the outcome of the election, were very dangerous. If you notice, I noticed that the vice presidential Republican candidate did not say he'd accept the outcome of the election. They haven't even accepted the outcome of the last election. So I'm concerned about what they're going to do. Who had 1-month-old twin boys in the bed. বাইডেন ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী থাকা অবস্থায় বিশ্লেষকদের মত ও জনমত জরিপে অনেকটাই এগিয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে বাইডেন প্রার্থিতা প্রত্যাহারের পর তার জায়গায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রার্থী হওয়ায় নাটকীয়ভাবে বদলে গেছে জনপ্রিয়তার পাল্লা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। চীন আর পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হচ্ছে বলে দাবি করেছে ভারত। দেশটির বিমান বাহিনীর প্রধান এপি সিং এক সংবাদ সম্মেলনে বলেন, তেল আবিবের মতো নয়াদিল্লির কাছেও আয়রন ডোমের মতো প্রতিরক্ষা প্রযুক্তি আছে। নিজস্ব এই এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির কাজেরই মধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি। এটি আয়রন ডোম, S-400 কিংবা মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার থেকেও বেশি কার্যকর হবে বলেও দাবি দেশটির।
প্রতিবেশী দেশ পাকিস্তান ও চীনের সঙ্গে সীমান্তে দ্বন্দ্ব লেগেই থাকে ভারতের। কখনো তৈরি হয় যুদ্ধ বেঁধে যাওয়ার মতো পরিস্থিতিও। এবার সীমান্তে নিজেদের প্রতিরক্ষা জোরদারে ইসরায়েলের মতো আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রযুক্তি নিয়ে কাজ করছে ভারতীয় সামরিক বাহিনী। ভারতীয় বিমান বাহিনীর প্রধান এপি সিং এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আয়রন ডোম প্রযুক্তি তাদের কাছেও আছে। এই সিস্টেম তৈরি হয়ে গেলে শত্রুপক্ষের দিক থেকে ধেয়ে আসা দূরপাল্লার ক্রুজ মিসাইল ও স্টিলথ যুদ্ধবিমান থেকে শুরু করে ড্রোন হামলাও ঠেকানো সম্ভব হবে বলে জানান তিনি। প্রজেক্ট কুশ নামের এই প্রকল্পটির কাজ এরই মধ্যে শুরু করে দিয়েছে দেশটির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। প্রকল্পের জন্য 21,700 কোটি রুপি অর্থ অনুমোদন দেয়া হয়েছে বলেও জানানো হয়েছে। সামরিক গবেষণা সংস্থাটি জানিয়েছে 2028 থেকে 29 সাল নাগাদ প্রস্তুত হয়ে যাবে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে বহুদূর পর্যন্ত নজরদারি করতে পারবে। 150 থেকে 350 কিলোমিটার দূরে থাকা মিসাইল চিহ্নিত ও ধ্বংস করতেও সক্ষম হবে এটি। শুধু তাই নয়, শত্রুপক্ষের দিকে পাল্টা আক্রমণ করার ক্ষমতাও থাকবে এই প্রতিরক্ষা ব্যবস্থার। সংস্থাটি আরও জানিয়েছে, শত্রুর ছোড়া প্রায় 90% ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারবে এই এয়ার ডিফেন্স সিস্টেম। পাকিস্তানের হাতে এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলেও চীনের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। সামরিক বিশ্লেষকদের দাবি, প্রজেক্ট কুশ সফল হলে কেবল আয়রন ডোম নয়, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 এবং যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়টের চেয়েও বেশি কার্যকর হবে এটি। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ফ্রান্সে অভিবাসন নীতিতে কড়াকড়ির ইঙ্গিত নতুন প্রধানমন্ত্রীর। রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ওপর পড়তে পারে প্রভাব। গণহারে আবেদন ফিরিয়ে দেয় ক্ষুব্ধ প্রবাসীরা। চীনের বিরুদ্ধে আবারও আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে তাইওয়ান। শনিবার 13টি যুদ্ধবিমান তাইওয়ান দ্বীপটির আকাশসীমার কাছে টহল দেয়। এগুলোর মধ্যে অন্তত 8টি ঢুকে পড়ে দ্বীপটির সীমানার ভেতর। জঙ্গি বিমানের পাশাপাশি তাইপের চারপাশে টহল দেয় অন্তত 3টি চীনা রণতরী। জবাবে নিজেদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখে তাইওয়ান। তাইওয়ানকে ঘিরে সাম্প্রতিক সময়ে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন। নিয়মিতভাবে দুই ভূখণ্ডের মধ্যবর্তী সীমা অতিক্রম করে আসছে চীনা সামরিক বাহিনী, জানিয়ে প্রায়ই আঞ্চলিক উত্তেজনা বেড়ে যায়। শনিবার আবারও নিজেদের আকাশ সীমায় চীনের সামরিক তৎপরতার অভিযোগ করেছে তাইওয়ান। দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সোমবার বেইজিংয়ের অন্তত 13টি যুদ্ধবিমান তাদের আকাশ সীমায় অনুপ্রবেশ করে। একই সঙ্গে প্রণালী ঘিরে চক্কর কাটে চীনা নৌবাহিনীর অন্তত 3টি রণতরী। চীনা যুদ্ধবিমানের অন্তত 8টি মধ্যরেখা অতিক্রম করে বলেও দাবি করেছে তাইপে। চীনা বিমান ও যুদ্ধ জাহাজের উপস্থিতি টের পেয়ে তাদের তাড়িয়ে দিতে নিজেদের বিমান দিয়ে টহল দেয় তাইপে। মোতায়েন করা হয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এর আগে 1 অক্টোবর চীনের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ও রণতরী তাইওয়ানের আকাশ সীমায় অনুপ্রবেশ করে। তবে এরপর 3 দিন এ ধরনের ঘটনা ঘটেনি। কয়েকদিনের ব্যবধানে বেইজিংয়ের এমন আচরণে গভীর উদ্বেগ জানিয়েছে তাইওয়ান সরকার। 2020 সালের সেপ্টেম্বর থেকে নিয়মিতই তাইওয়ানের আশপাশে মহড়া চালিয়ে আসছে চীন। দ্বীপটির আকাশসীমায় বেইজিংয়ের যুদ্ধবিমান ও রণতরীর অনুপ্রবেশও ঘটছে প্রায়ই। আর সম্প্রতি পশ্চিমা কয়েকটি দেশের রণতরী তাইওয়ান প্রণালী অতিক্রম করা নিয়ে চীনের সঙ্গে মার্কিন মিত্রদের উত্তেজনাও বেড়েই চলেছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনার পর থেকেই কলকাতার পূজা মণ্ডপগুলোতে বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়। এবারও দক্ষিণ কলকাতার মণ্ডপে ভিড় করছেন সাধারণ মানুষ। তবে আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় সবার মধ্যেই আছে চাপা ক্ষোভ। শহর জুড়ে উৎসবের আমেজের পাশাপাশি আছে প্রতিবাদের চিত্র। কলকাতা থেকে সেই খবর জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে দেবী দুর্গার 4 দিনের পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরুর আগেই বরাবরই মহালয়ের সন্ধ্যা থেকে কলকাতাবাসীর ভিড় বাড়তে থাকে মণ্ডপে মণ্ডপে। শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণ দিকের মণ্ডপ সবখানেই দর্শনার্থীদের ভিড় চোখে পড়ছে এরই মধ্যে।
তবে সেই চিরচেনা ভিড়ে কোথাও যেন পাওয়া যাচ্ছে ছন্দ পতনের সুর। মুখে হাসি থাকলেও সাধারণ মানুষের মনে ক্রোধ, যন্ত্রণা আর প্রতিবাদ দৃশ্যমান। কলকাতার নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রায় 2 মাস হতে চললেও এখনো এই মামলার নেই তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি। মনটা একদমই ভালো নেই। পুজোর যে মানসিকতা, পুজোর যে আনন্দ, যে উন্মাদনা, সেটা কিন্তু একদম আমরা হারিয়ে ফেলেছি। পুজোর আমেজ হয়েছে সত্যি, কিন্তু মন থেকে কিন্তু আমরা সেটা মানতে পারছি না। মা তো আমাদের ঠাকুর তো সারা বছর আছে, মানুষের মনে আছে, কিন্তু এটা মানুষের মনে দাগ কেটে গেছে যে এইভাবে যে তার হত্যা হয়েছে, এটা আনটলারেবল। দক্ষিণ কলকাতার একডালিয়ার পূজা মণ্ডপের চিত্র জানান দেয় কলকাতার মানুষ যেমন আছেন প্রতিবাদে তেমনই রয়েছেন উৎসবেও। হিন্দু পঞ্জিকা মতে 9 অক্টোবর মহাষষ্ঠীর পূজা। মূলত সেদিনই বোধনের মধ্য দিয়ে দুর্গতি নাশিনী দশভুজা দেবী দুর্গা মর্তের মানুষের কাছে পূজিত হতে শুরু করবেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। অভিবাসন নীতিতে কড়া করে আরোপ করতে পারেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী, যার প্রভাব পড়তে পারে সরকার পতনের পর রাজনৈতিক আশ্রয় প্রার্থী বাংলাদেশিদের উপর। দেশটিতে গণহারে আবেদন ফিরিয়ে দেওয়ার বিরুদ্ধে আন্দোলনের আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসার পর দেশটির অভিবাসন নীতিতে আরও কড়াকড়ি আরোপের শঙ্কায় অভিবাসন প্রত্যাশীরা। অনিয়মিতদের নিজ দেশে ফেরত পাঠাতে অনেকটা বাধ্য করা হতে পারে বলেও গুঞ্জন উঠেছে। বাংলাদেশে সরকার পতনের পর রাজনৈতিক আশ্রয়ের আবেদন করা প্রবাসীদের উপর প্রভাব পড়বে বলেও ধারণা করা হচ্ছে। প্যারিসে অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন সাফের মতবিনিময় সভায় এমন শঙ্কার কথা জানান বক্তারা। সাফের নেতারা জানান, আগামীতে ফ্রান্সের রাজনৈতিক আশ্রয় আবেদনের ক্ষেত্রে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোকেই অগ্রাধিকার দেয়া হতে পারে। বাংলাদেশে যে সরকার পরিবর্তন হয়েছে সেটার যে প্রভাবটা অনেকটাই বাংলাদেশিদের এখানে যারা রয়েছে তাদের উপরেও পড়বে, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তারা ইমিগ্রেশন বিরোধী, তারা ইমিগ্রেশনকে আরও কন্ট্রোল করার চেষ্টা করবে। অথচ ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, সে কিন্তু ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু অলরেডি ইমিগ্রেশন অনেকটাই কন্ট্রোলের মধ্যে চলে এসেছিল, এখন আরও এটা দূরে যাবে। ফ্রান্সে বর্তমানে বাংলাদেশিদের রাজনৈতিক আবেদন গণহারে ফিরিয়ে দেয়া হচ্ছে। সরকারের দৃষ্টি আকর্ষণে প্রয়োজনে প্রবাসীদের রাস্তায় নামার আহ্বান বক্তাদের। বর্তমান সময়ে এই দেশের কমিশনে যারা রাজনৈতিক আশ্রয় প্রার্থী তাদেরকে অটো রিজেক্ট মারতেছে ডালাভাবে। এই বিষয় নিয়ে আমরা কয়েকদিন আগে একটা আয়োজন করেছিলাম, তো ওখানে আমরা চাইতেছি আরো সামনে করবো। আপনারা যারা আছেন আমাদের সাথে একটু সহযোগিতা করবেন। মনে করি এরকম আরো আয়োজন করে মানুষের মাঝে এই ধরনের সচেতনতা সৃষ্টি করা, নিজের অধিকার সম্পর্কে বোঝানো। রাশিয়া, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে যুদ্ধসহ অন্যান্য কারণে বিভিন্ন দেশ থেকে অভিবাসীদের ঢল নেমেছে ফ্রান্সে। এই ঢল ঠেকাতে অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করে আসছে ফ্রান্স সরকার, যা পুরোপুরি বাস্তবায়ন হলে বিপাকে পড়বেন বাংলাদেশিরাও। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্য। স্থানীয় সময় শুক্রবার ভোরে ওয়েস্ট কাউন্টিতে ছড়িয়ে পড়ে দাবানল। এরই মধ্যে পুড়ে গেছে 9,000 একরের বেশি জমি। আগুন ছড়িয়ে পড়েছে আবাসিক এলাকার আশপাশেও। দাবানল নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে দমকল বাহিনী। ব্যবহার করা হচ্ছে বিমান ও হেলিকপ্টার। তবে শুষ্ক আবহাওয়া আর তীব্র বাতাসের কারণে বেগ পেতে হচ্ছে তাদের। নিরাপত্তার সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ট্রাম্পকে সমর্থন জানিয়ে তার নির্বাচনী সমাবেশে যোগ দিলেন ধনকুবের ইলন মাস্ক। মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে পারে মধ্যপ্রাচ্য সংকট, মত বিশ্লেষকের। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ে।